আমরা খ প্রশ্নটি একটু লক্ষ্য করে ঘটনাসমূহ হতে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে কারণ ব্যাখ্যা করো। তাহলে ঘটনাসমূহ হতে লেনদেন চিহ্নিত করে, যেগুলো লেনদেন শুধুমাত্র ওই লেনদেনগুলোর কারণ ব্যাখ্যা করার জন্য বলছে। কোন পদ্ধতিতে? সমীকরণ পদ্ধতিতে। সমীকরণ পদ্ধতি মানে হচ্ছে এ ইকুয়াল টু এল প্লাস ওই, এই পদ্ধতিতে। তো আমরা একটা ঘর করে নিছি যে তারিখ, লেনদেন কিনা, কারণ ব্যাখ্যা। আর সেই সাথে আমরা দেখলাম যে 1 তারিখ লেনদেন, এবং প্রথম অংশটুকু আমরা লিখি প্রথমে যে ব্যবসা শুরু করায় বা শিক্ষানবিশ ভাতা প্রদান করায়, বাকিতে পণ্য ক্রয় করায়, বেতন প্রদান করায়, এরকম যেই লেনদেনটি প্রশ্নে আছে আমরা ওইটি প্রথমে লিখি। তো এখানে আমরা 1 তারিখটা একটু লক্ষ্য করো যে নগদ টাকা আর ব্যাংক জমা নিয়ে ব্যবসা শুরু করা হলো, তাই আমরা লিখলাম যে নগদ টাকা ও ব্যাংক জমা নিয়ে ব্যবসা শুরু করায়। এবার সব যদি আমরা এটা জাবেদা করি কি হয়, যে নগদ জাবেদায় বলা আছে যে যেই সম্পদ গুলো নিয়ে ব্যবসা শুরু করা হয় ওই সম্পদগুলো ডেবিট। তাহলে এখানে আমি বলতে পারি যে নগদান ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট। যেহেতু ব্যবসা শুরু করা হয়েছে মূলধন নিয়েই, মালিক মূলধন দিয়েই তো ব্যবসা শুরু করে। তাহলে 1 তারিখের হয় কি নগদ ডেবিট, তারপরে ব্যাংক ডেবিট, আর মূলধন ক্রেডিট। এখানে এই যে নগদ হচ্ছে তোমার কি সম্পদ, ব্যাংকও সম্পদ, আর মূলধন হচ্ছে তোমার মালিকানা সত্ত্ব। এখান থেকে আমরা জাবেদা থেকে এই হিসাবগুলো থেকে এখানে লিখতে পারি যে প্রথমে আসো যে এখানে যে সম্পদ দিয়ে শুরু করি, আবার প্রথম হচ্ছে কি সম্পদ, তবে কোন সম্পদ? নগদ। নগদ আমরা একটু বোঝানোর স্বার্থে সমীকরণটা একটু আলাদা করে লিখে রাখলাম এক জায়গায়, যে সমীকরণের বাম পাশ এটা ডেবিট এবং এই যে ডান পাশ এইটাকে আমরা যদি ক্রেডিট বলি, তাহলে খেয়াল করো এই যে নগদ, নগদ জাবেদায় কোথায় আছে? ডেবিট। আর এই যে সম্পদটা কোথায় আছে? ডেবিট। তাহলে মিলে গেছে, মিললে কি হয়? বৃদ্ধি। এবারে আরেকটা সম্পদ আছে তোমার, সেটা কি? ব্যাংক। আমরা লিখলাম সম্পদ ব্র্যাকেটে ব্যাংক। এবার বলো, দেখো ব্যাংক কোথায় আছে? এই সম্পদটা আমার কোথায় আছে? জাবেদায় সম্পদটা আছে ডেবিট, ডেবিটে। আর সম্পদ সমীকরণে তো সবসময় কি থাকে? ডেবিট দিকেই থাকে। তাহলে সম্পদ থাকেও ডেবিট, সম্পদ আমার এই জাবেদায়ও আছে ডেবিট, মিলে গেছে, বৃদ্ধি। এবং আরেকটা কি আছে আমাদের? মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব সেটি কি? সেটি হচ্ছে মূলধন। মূলধন। খেয়াল করো এই যে মালিকানা সত্ত্ব আছে কোথায়? ক্রেডিটে। আর আমরা জানি ও এটা সমীকরণের ডান পাশ অর্থাৎ ক্রেডিট পাশেই থাকে। তাহলে মিলে গেল, এখানেও ক্রেডিট, এখানেও সে কিসে আছে? ক্রেডিট। মিলে গেল, মিললে বৃদ্ধি। 2 নম্বর 8 তারিখটা আমরা দেখি। এই 8 তারিখে কি বলা আছে? 8 তারিখে বলা আছে শিক্ষানবিশ ভাতা প্রদান 5,000 টাকা। তো শিক্ষানবিশ ভাতা যখন তুমি প্রদান করো, আমরা যদি আবেদন করি তাহলে কি হয়? শিক্ষানবিশ ভাতা প্রদান করাতে তোমার টাকা চলে গেছে, তাহলে নগদান হিসাব ক্রেডিট। আর কেন গেল? ভাতা দেওয়ার কারণে। তাহলে শিক্ষানবিশ ভাতা হিসাব ডেবিট। তাহলে শিক্ষানবিশ ভাতা হচ্ছে তোমার ডেবিট, আর নগদান হিসাব হচ্ছে ক্রেডিট। এখন খেয়াল করো এই শিক্ষানবিশ ভাতা এটা কি? এটা হচ্ছে ব্যয়, আর নগদ হচ্ছে কি? সম্পদ। তাহলে আমরা সম্পদটা একটু আগে লিখি যে সম্পদ
দেখো, সম্পদ কোন সম্পদ? নগদান, নগদ। হ্রাস না বৃদ্ধি, খেয়াল করো সম্পদটা কোথায় আছে? ক্রেডিটে। নগদান ক্রেডিটে, সম্পদটা আছে ক্রেডিটে, কিন্তু আমার এখানে এই সম্পদ কোথায় আছে? এ মানে সম্পদ, এ মানে অ্যাসেট, সম্পদ। তাহলে সম্পদটা কোথায় আছে? ডেবিটে। মিলছে? মিলে নাই। নগদান বা এই যে সম্পদ, সেটা ক্রেডিট। আর সমীকরণে দেখা যায় সম্পদ থাকে ডেবিট পাশে, বাম পাশে বা ডেবিট পাশে, মিলে নেয়। না মিললে কি হয়? হ্রাস। এবং এই যে ব্যয়, এখানে আমরা সরাসরি ব্যয় লিখব না, কারণ আমরা এখানে সমীকরণ পদ্ধতিতে সম্পদ, দায় আর মালিকানা সত্ত্বকেই লিখি। তো সেক্ষেত্রে আয় এবং ব্যয়কে তুমি মালিকানা সত্ত্ব হিসাবে লিখতে পারো। তাহলে আমরা লিখলাম মালিকানা সত্ত্ব। হ্রাস না বৃদ্ধি, খেয়াল করো এই মালিকানা সত্ত্বটা বা ব্যয়টা কোথায় আছে? ডেবিটে, কিন্তু মালিকানা সত্ত্বে আমরা বসেছি, মালিকানা সত্ত্বে আছে ক্রেডিট, তাহলে এটা হবে হ্রাস। অথবা তুমি বুঝে নিবা যে মালিকানা সত্ত্ব ব্যয় দ্বারা মালিকানা সত্ত্ব হ্রাস পায়, আয় হইলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি হয়। এগুলো এটি। এরপর আসে 15 তারিখ, বাকিতে পণ্য ক্রয়। তুমি যদি এটা জাবেদা করো তাহলে কি হয়? ক্রয় হিসাব ডেবিট, আর যেহেতু বাকিতে পণ্য ক্রয় করছো তাহলে পাওনাদার হিসাব ক্রেডিট, পাওনাদার ক্রেডিট। এখন আসো, এই যে পাওনাদার কি হিসাব, আর ক্রয় হচ্ছে তোমার ব্যয়, পাওনাদার হচ্ছে দায়। তো এখানে ব্যয়, আয় ব্যয়কে আমরা কোথায় লিখবো? মালিকানা সত্ত্বে লিখবো। তো প্রথমে আমরা যদি দায় লিখি, যে বাকিতে পণ্য ক্রয় করায় দায়, সেটি কি দায়? পাওনাদার, পাওনাদার। এখন খেয়াল করো, এই যে পাওনাদার বা দায়, দায় আছে কোথায়? ক্রেডিটে। দায় এখানেও আছে কোথায়? ক্রেডিটে, কারণ সমালোচনার ডান পাশ মানে আমরা ধরে নিলাম ক্রেডিট, এই ডান পাশ মানে হচ্ছে ক্রেডিট। তাহলে দায়টা যাবে, দায়ও ক্রেডিট, দায়টা সমীকরণে থাকেও ক্রেডিট পাশে, মিলে গেল। আর মিললেই কি? বৃদ্ধি। এবং আরেকটা হচ্ছে কি তোমার ব্যয়, ব্যয়কে আমরা, আয় ব্যয়কে আমরা কি লিখবো? মালিকানা সত্ত্ব। আর এই মালিকানা সত্ত্ব যেহেতু ব্যয়, ব্যয় হইলে হ্রাস পায়, মালিকানা সত্ত্ব হ্রাস। যদি আয় হইতো আমরা বৃদ্ধি লিখতাম, যেহেতু ব্যয় আমরা লিখছি হ্রাস। এবার আসো 30 তারিখ, নগদে পণ্য বিক্রয়। খেয়াল করো 30 তারিখ, নগদে পণ্য বিক্রয়। তাহলে নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। খেয়াল করো, নগদে পণ্য বিক্রয়, যখন তুমি পণ্য বিক্রয় করো তোমার কাছে টাকা আসে, তোমার নিকট টাকা আসে, তাই নগদান হিসাব ডেবিট। কেন টাকা আসলো? বিক্রয়ের কারণে, বিক্রয় হিসাব ক্রেডিট। নগদ হচ্ছে কি হিসাব? সম্পদ। আর বিক্রয় হচ্ছে আয়। তো আয় তো আমরা বুঝি যে আয় আর ব্যয় আমরা লিখি কোথায়? মালিকানা সত্ত্বে। তাহলে প্রথমে আসলে লিখবো কি? সম্পদ, নগদে পণ্য বিক্রয় করায় সম্পদ, সেই সম্পত্তির নাম কি? নগদ। নগদ আছে কোথায়? ডেবিটে। সম্পত্তি আছে ডেবিটে, আর সম্পদ থাকেও কোথায়? সমীকরণে ডেবিট দিকে, বাম দিকে, ডেবিট দিকে। তাহলে সে আছে, জাবেদায়ও ডেবিট, সমীকরণেও ডেবিট, তার মানে বৃদ্ধি। এবং এই যে বিক্রয়, আয়, আয় মানে হচ্ছে কি? মালিকানা সত্ত্ব। আয় ব্যয়কে আমরা লিখি কি? মালিকানা সত্ত্ব। এই মালিকানা সত্ত্বটি, যেহেতু এটি আয়, আয় দ্বারা কি হ্রাস না বৃদ্ধি? নিশ্চয়ই বৃদ্ধি। আয় হলে বৃদ্ধি হয়। এই জাবেদাগুলো করা জানা থাকলে তোমার এই কারণ ব্যাখ্যাগুলো সহজ হয়। আর এই জাবেদাগুলো ভালো জানার জন্য আমার পূর্ব ভিডিওগুলো বিস্তারিত বলা আছে জাবেদা সম্পর্কে, জাবেদার ভিডিওগুলোতে।